দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং দিনের প্রধান খবর নিশ্চয়ই আপনারা দেখেছেন গণমাধ্যমে, যারা নিয়মিত চোখ রাখেন তারা তো জানেনই যে বিশেষ করে আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান, এবং সেই অভিযান খালের জায়গা দখল এবং অবৈধভাবে, মানে কোন বিষয়টি নিয়ে কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে সেই ছাগল কাণ্ডে যে অ্যাগ্রো ফার্মটি অর্থাৎ সাদেক অ্যাগ্রো, তারা যে অবৈধভাবে খালের জায়গা দখল করেছিল এবং অন্যান্য জায়গা দখল করে অনেক বড় একটি অংশ দখল করে তারা সেটি করছিলেন, এবং সেটি উদ্ধার করেছে উত্তর সিটি কর্পোরেশন, এবং পাশাপাশি সেই আলোচিত 15 লক্ষ টাকা দামের যেই ছাগল সেটিকেও উদ্ধার করা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে লেখালেখি এবং সেটির প্রতিবাদ মুখর হয়ে ওঠায় বাংলাদেশের মানুষের, সেই ধারাবাহিকতায় যিনি ছাগল কিনেছিলেন 15 লাখ টাকা দিয়ে, তো তিনি সেই ছাগলটি ফেরত দিয়েছিলেন, এবং সেই ছাগলটি এতদিন সেই সাদেক অ্যাগ্রোর সেই জায়গাটিতেই অর্থাৎ মোহাম্মদপুরের সেই অ্যাগ্রোতেই এতদিন ছিল, এবং আজকে সেটি তাদেরকে ছাগলটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এবং গতকালকে জাতীয় সংসদ ভবনে যে ধরনের আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে এই ছাগল নিয়ে, মোট কথা যে চোখে আঙুল দিয়ে দেখানোর মতো একটি পরিস্থিতি নানাভাবে নানান বিষয়ে আছে। আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব যে এই পরিস্থিতিতে আমরা কি শিখলাম। আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর জাকির হোসেন, কলামিস্ট, এবং সবাই আপনারা চেনেন তাকে, এবং অধ্যাপক ডক্টর ফরিদুল আলম, তাকেও চেনেন, কলামিস্ট। আমরা দুজনের সঙ্গে একটু কথা বলবো। জাকির স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাইবো, এবং যে কথাটি বলছিলাম যে মানে অনেকের মধ্যে একটা ধারণা সেই ছাগলটিকে বোধহয় কোরবানি করা হয়েছে, আসলে কিন্তু কোরবানি করা হয়নি। তার কারণ হচ্ছে যে ছাগলটি ফেরত দেওয়া হয়েছিল যে এত সমালোচনার পর, এবং সেই ছাগলের কারণে এবার খালের অবৈধ জায়গা যে দখল করেছিল সাদেক অ্যাগ্রো, এবং সাদেক অ্যাগ্রো তারা যে ট্যাক্স ফাঁকি দিয়ে, কর ফাঁকি দিয়ে এই ব্যবসাটি দিনের পর দিন চালিয়ে যাচ্ছিল, সেটাও কিন্তু এবার সামনে এসছে, এবং বেশ কয়েকজন গ্রেপ্তারও আছে। তো এতদিন তো আমরা শুধু সেই মতিউর বা তার পরিবার, তার সম্পদ, যে তাদের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান, সেগুলো তো প্রকাশিত হলেই এবার ওই এগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক ছাগল আর কি কি করবে সেটাই এখন দেখার বিষয়, এবং আজকের বিষয় কিন্তু আমরা রেখেছি যে ছাগল এখন কোথায়। জাকির স্যার, কি যুক্ত করবেন? জি, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে এই ছাগলকে কেন্দ্র করে যেরকম মতিউরের খোঁজ পাওয়া গেল, মতিউরের বিশাল সম্পদের খোঁজ পাওয়া গেল, তার একাধিক বিবি আছে সেটা জানা গেল, বিশাল সম্পত্তি তার শুধুমাত্র ঢাকায় নয় আন্তঃজেলা এক ধরনের জায়গার ভিতরে পাওয়া গেল, তার এত সম্পদ হয়েছে। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি দেখেন কোন সিস্টেমের ভিতরে মারাত্মক কোনো ত্রুটি আছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর জানা যায় গাড়ির ফিটনেস ছিল না, গাড়ি অ্যাক্সিডেন্টের পর জানা যায় ড্রাইভিং লাইসেন্স তার ছিল না। যেমন এখন যেরকম জানতে পারছেন যে ডিএনসিসির জায়গা অবৈধভাবে দখল করে সেখানে তাকে একটা ফার্ম করছে, তাহলে কোথায় জানা গেল? ছাগলের মাধ্যমে আপনি এইটাও জানা গেল যে অবৈধ দখল। তাহলে আপনি এতদিন কোথায় ছিলেন, কেন জানতে পারলেন না? আর মতিউর যে সম্পদ করছে, এই সম্পদ কি কেন জানতে পারলো না? যদি আমাদের কোনো সংস্থা, যদি মতিউর যেখানে চাকরি করে সেইটা ছাড়াও দুর্নীতির বিষয়গুলো দেখার জন্য নানান রকমের সংস্থা আমাদের সঙ্গে আছে, তারা কেউ জানতে পারলো না এই বিষয়ে? যদি না জানতে পেরে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের সিস্টেমে বড় ত্রুটি আছে, যে বড় বড় ঘটনা ঘটে গেল আমরা জানি না। আর যদি জানতে পেরে থাকে, জেনেও যদি চুপ থাকে, যে অপরাধকে গোপন করে থাকে, তাহলেও বুঝতে হবে যে আমাদের মারাত্মক রকমের ত্রুটি রয়েছে সিস্টেমের মধ্যে। কাজে আজকে এখন কিন্তু সময় আসছে যে বাংলাদেশে একজন মতিউর বা একজন বেনজির বা আরো আরো এখন দেখলাম আরেকজন ডিআইজির নাম আসছে, সাবেক পুলিশ কমিশনার, ঢাকার কমিশনারের নাম আসছে। ফলে একের পর এক কিন্তু বের হচ্ছে একটা ঘটনা কেন্দ্র করে করে। কিন্তু এই কয়জনই কি আসলে আসলে এই কয়জন নয়, কারণ এর সঙ্গে অনেকেই জড়িত আছে। আপনি যদি দেখেন ডক্টর বদিউর রহমানের যে লেখা বই, তার যে সেই সময়ের ভিতরে কারা কারা তাকে মতিউরকে প্রোটেকশন দিয়েছে, সেখানে যাদের নাম আসছে আমরা শুনে আশ্চর্য হয়ে যাই যে এই সমস্ত ব্যক্তিরাও মতিউরের জন্য সুপারিশ করেছে, একজন আহ, অপরাধী হওয়া সত্ত্বেও, একজন দুর্নীতিবাজ হওয়া সত্ত্বেও। তার মানে সমাজকে এখন একটা মারাত্মক রকম ভাবে মানে আঘাত করার স্যার, সময় এসেছে। স্যার এই এই বিষয়গুলো যে মতিউরের, বিশেষ করে সাবেক এনবিআর চেয়ারম্যান, তার লেখা বই, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে
আমরা যেমনটা দেখেছি বা তার বইতে তিনি উল্লেখ করেছেন, সেই সময়ে সবচেয়ে ক্ষমতাধর যে ব্যক্তিটি, মানে তিনিও এই মন্ত্রীদের জন্য সুপারিশ করেছিলেন, তদবির করেছিলেন। আমি বলতে চাইছি যে এই ছাগলের গন্তব্য শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায় সেটি একটি দিক। আবার এখন যে বিষয়গুলো বেরোচ্ছে, মতিউর, তার শ্বশুরবাড়ির পরিবার, মুক্তিযুদ্ধে তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা, তাদের বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, বিএনপি থেকে পরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া, সাইফুর রহমানের বেডরুম থেকে শুরু করে অর্থমন্ত্রী সাবেক শাহ এএসএম কিবরিয়ার বেডরুমে যাওয়া, যে স্যার এত কিছু বেরোচ্ছে, যেমনটা বলছিলাম যে একেবারে মইনুল থেকে শুরু করে সবাই, তার মানে কি যে আষ্টে পৃষ্ঠে সব জায়গায় দুর্নীতিবাজদের জয় জয়কার, মানে এই একটি ঘটনায়। বা সাবেক এনবিআরের চেয়ারম্যান তার বইতে যেমনটা লিখেছিলেন যে সাইফুর রহমান যখন মৃত্যুবরণ করেছেন তখন কবরে বসে কান্নাকাটি, মানে সেটিও কিন্তু খন্দকার মুস্তাকের সেই বঙ্গবন্ধুর পিতা যখন তাকে কবর দেওয়া হচ্ছিল তখন কবরের ভিতরে নেমে গিয়েছিলেন খন্দকার মুস্তাক। এগুলো তো স্যার আমরা পড়েছি, নানা গবেষকদের গবেষণাও দেখেছি, নিশ্চয়ই অনেক কিছু যোগ করার আছে। যে আপনি দেখেন আরেকটা বড় বড় বিষয়, কিন্তু এই যে এত বড় ঘটনা ঘটে গেল, এখন কিন্তু দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং তার সন্তানদের উপরে প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানরা দোষারোপ করছে সম্পদ যে অবৈধভাবে অর্জন করেছে, এটাতে মারাত্মক অপরাধ করেছে, এইটার দিকে কিন্তু তার পরিবার, তার স্বজন প্রথম পক্ষের স্ত্রী দোষারোপ করছে কাদেরকে? দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং তার সন্তানরা, যেহেতু ছাগল কিনতে গিয়েছে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে সেটাকে কারণে। এখন আপনি যদি দেখেন আজকে থেকে প্রায় 2330 বছর আগে কৌটিল্য তার অর্থশাস্ত্রের ভিতর উল্লেখ করেছে এভাবে, জিহ্বার আগায় মধু বা বিষ রেখে তার স্বাদ গ্রহণ না করে যেমন থাকা যায় না, ঠিক তেমনি ভাবে রাজকর্মচারীরা যখন সরকারি অর্থ নিয়ে নাড়াচাড়া করে তার একটু স্বাদ গ্রহণ না করে থাকতে পারে না। এই যে আপনি দেখেন যে এই ভয়ঙ্কর অবস্থাটি, তখন হয়তো তিনি এটাকে কৌতুককর ভাবে এটাকে উপস্থাপন করেছেন, কিন্তু এটা বাস্তবতা বাংলাদেশে। এখন যদি বলেন যে এখন হয়তো প্রকাশিত হয়েছে, কিন্তু আপনি যদি দেখেন যে বদিউর রহমান যখন বলছেন যে তাকে বদলি করা যাচ্ছে না, সেই সময়টা কখন? 2007-এর কথা না 2006-এর কথা। তার মানে তখন বিএনপির শাসন মাত্র শেষ হয়েছে। তার মানে ওই আমলেও তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন, ধারাবাহিকতা। কিন্তু আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি জানেন, আমি যখন আওয়ামী লীগের আমলে যখন এগুলো বের হচ্ছে, তখন বিএনপি সহ অন্য দল কিন্তু সাংঘাতিকভাবে দোষারোপ করছে সরকারকে যে এই সরকার সময়গুলো হচ্ছে। কিন্তু বিএনপিকে নিজের দিকে তাকিয়ে দেখেছে, বা রাজনৈতিক দলগুলো নিজের দিকে তাকিয়ে দেখে যে আমাদের সময় ঘটনাটা সংঘটিত হয়েছে। আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে গেছে, আমি আমার সময় যে সমস্ত অপরাধ সংঘটিত হয়, আমার লোকজন, আমার ভালোবাসার মানুষ যখন দুর্নীতি করে, তখন আমি সেটাকে আড়াল করার চেষ্টা করি, তখন নানা রকমের কথা বলার চেষ্টা করি যে সরকার এগুলো করছে, কিন্তু অন্যরা যখন করে তখন আমি সেটাকে আঙ্গুল তুলি। এই জায়গাটা থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে পারস্পরিক দোষারোপ বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে এই কথা ঘোষণা করতে হবে। আপনি যদি এনবিআর এর সাবেক চেয়ারম্যান স্যারের বইটা যদি ভালো মতো খেয়াল করেন, যে এই প্রসঙ্গে তিনি যেমনটা বলছিলেন যে সে সময়কার রাষ্ট্রীয় ক্ষমতা যিনি চালাচ্ছিলেন, মানে মইনু আহমেদের টেলিফোনটি বিষয়ে, যে তাহলে আমার অনুরোধটি আপনি রাখবেন না, মানে কতটা ডেসপারেট মইনু আহমেদ এই তৎকালীন সিজিএস এর নাম উল্লেখ করেছেন, যে সিজিএস তাকে ফোন করেছেন, সেগুলো সবকিছু বলেছেন। আমি বলছি যে অর্থাৎ এই যে এখন একটা সময় এসেছে, আপনি যদি এইটা থেকে পরিত্রাণ পেতে চান, আমি ব্যক্তিগত মনে করি পারস্পরিক দোষারোপ নয়, ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন যে আমরা কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দিব না। আপনি দেখবেন, আমি আমাদের সঙ্গে ডক্টর ফরিদুল আলম আছেন, তার কাছে যাব, যে আসলে যতই দিন যাচ্ছে এই ঘটনাটি কিন্তু আরও অন্য নতুন নতুন ঘটনার জন্ম দিচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে যেমন অবৈধ জায়গা দখল বা এই যে সাদেক এগ্রো, যে তারা যে এই ধরনের কর্মকাণ্ডগুলি ঘটাচ্ছিলেন, বা একটা ছাগলের দাম কেন 15 লক্ষ টাকা হবে, এই প্রশ্নটি কে করবে? কারণ আমাদের মূল্যস্ফীতির কথা নিয়ে আমরা কত অনুষ্ঠান করেছি, সরকারের পক্ষ থেকে কত চেষ্টা যে মূল্যস্ফীতিটি যেন থাকে। এই সমস্ত কারণেই তো জিনিসপত্রের দাম বাড়ে, তাই না? যে কত বড় সাহস হলে যে একটি ছাগল 15 লক্ষ টাকা দিয়ে কিনতে চায় বা কেনে, তাহলে এই প্রশ্নগুলো কে তুলবে? আমি আপনার কাছ থেকে শুনবো একদম ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে এসে। নিচে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন।
দেশের চ্যানেল 9 বিরতির পর আমি প্রণব সাহা অপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ছাগল এখন কোথায়, আমাদের আজকে শিরোনাম। অধ্যাপক ডক্টর ফরিদুল আলম, যে কথা বলছিলাম যে এই যে মূল্যস্ফীতি নিয়ে আমরা গেল একটা বছর এত চেষ্টা করলাম, তাহলে যারা 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে যায় তো এক ধরনের ওরাই তো দায়ী। মানে এই কথা তো অর্থনীতির সূত্র যদি আমরা বিশ্লেষণ করি যে আপনার কাছে এনাফ মানি, আপনি একটা ইলিশ মাছ আপনি 500 টাকারটা 5,000 টাকা কিনলেন, তাহলে মূল্যস্ফীতি কারা বাড়ায় সেটি নিয়ে অর্থনীতির যারা নীতি নির্ধারক তারা তো সবসময়ই কথা বলেন। সেই ধারাবাহিকতায় এগুলো তো বিচারের আওতায় আনা উচিত। আর অঢেল সম্পদ সেটি তো আনতেই হবে, দেখতেই হবে, খুঁজতেই হবে। ফরিদ স্যার, কি যুক্ত করবেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে সবকিছুই এখন সামনে চলে আসছে। বিশেষ করে যে আপনি একটি ছাগলের কথা বলছেন যে ছাগল এখন কোথায়, ছাগল এখন কোথায় এটি জানা গেল যখন আজকে সাদিক এগ্রো ফার্মের বিরুদ্ধে যখন অভিযান চালানো হলো। সেই ছাগলটি বহাল তবিয়তে সযত্নে রাখা হয়েছে এবং সেই ছাগলটি আমাদের জাতীয় জীবনের জন্য এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ। ওই একটি কথা বলে, একটু প্রবাদ আছে, 1000 টাকার বাগান খেলো 5 শিকার ছাগলে। এখন তো বর্তমান সময়ে যেটি বলে যে এখানে 1000 কোটি টাকার সম্পদ খেয়ে ফেললো এই লাখ টাকার ছাগল আর কি। তো ছাগলটির দাম আসলে প্রকৃত অর্থে 1 লক্ষ টাকা। এটি যশোর থেকে কেনা হয়েছে যেটি জানা গেছে, এবং সেটি বিক্রি হয়েছে এই যে আপনার মতিউরের ছেলে, সে 15 লক্ষ টাকা দিয়ে কিনেছে, যদিও সেই ছাগলটি 1 লক্ষ টাকা দিয়ে বায়না করে পরে আর নেয়নি। এর মধ্য দিয়ে যে বিষয়টি বের হয়ে আসছে আমাদের জন্য সেটি হচ্ছে যে যে কথাটি জাকির স্যার খুব চমৎকারভাবে বললেন যে দুর্নীতি তখনও ছিল, এখনো আছে। এখন দুর্নীতির বিরুদ্ধে এখন আহ, কোনো কোনো দল যদি এটিকে রাজনৈতিকভাবে সরকারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, এটি আমি মনে করি ভীষণ ভুল। কেননা এই যে মতিউরের কথা বলা হলো, মতিউরের উত্থান কোন সময় থেকে হয়েছে? আপনার আওয়ামী লীগের আমলে ছিল বিএনপি, বিএনপির আমলে আগে এক সময় ছিল জাতীয় পার্টি, 8-9 বছর ক্ষমতায় ছিল। তো সবকিছু দুর্নীতি সবসময় ছিল, দুর্নীতি সবসময় আছে। কিন্তু একটি ছাগল এখন আমাদেরকে বুঝিয়ে দিল দুর্নীতির মাত্রা কোন পর্যায়ে গেছে, দুর্নীতি কারা করছে। এটিকে প্রতীকে ভাবে দুর্নীতির বিষয়টি আমাদের সামনে চলে আসছে। এবং এর মধ্য দিয়ে মূলত যে বিষয়টি আমাদের সামনে উঠে আসে সেটি হলো খুব ব্যাপকভাবে, সেটি হলো যে দুর্নীতিবাজ যেই হোক না কেন, দিন শেষে কিন্তু তারা কিন্তু পরিবারের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়। যে কথাটি কিছুক্ষণ আগে জাকির স্যার বলার চেষ্টা করলেন, তিনি হয়তো খেয়াল করেননি। আমরা দেখলাম কানাডা প্রবাসী তার একমাত্র কন্যা, যাকে কোটি কোটি টাকা বাবা পাচার করে দিয়েছে দেশে, তার জন্য 2টি বিলাসবহুল ফ্ল্যাট, মানে কি বলে, বাংলো কিনে দিয়েছে, খুব দামি গাড়ি কিনে দিয়েছে। সেই মেয়ের কয়েকটি অডিও ক্লিপ আসছে, বাবাকে স্বীকার করছে না, বলছে যে আহ, যে এই এটার জন্য দ্বিতীয় পক্ষের স্ত্রীকে দায়ী করে এটিকে পারিবারিক কলহের মধ্যে নিয়ে এসে বাবাকে স্বীকার করে। একটি বারের জন্য এই সন্তান কি বাবাকে জিজ্ঞেস করেছে যে তুমি যে আমাকে কোটি কোটি টাকা দিয়ে সরকারি চাকরিজীবী হয়ে এই জিনিসগুলো দিচ্ছ, এই টাকার উৎস তোমার কোথায়? সুতরাং এই সমস্ত কিছু আমাদের মধ্যে এখন অনেক চিন্তার উদ্রেক করে যে আমাদের দুর্নীতি কিন্তু অতীতেও ছিল, এখনো আছে, কিন্তু দুর্নীতির লাগাম টেনে ধরা এখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং আপনি দেখেন যে এই যে পুলিশের বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে কথা হচ্ছে, এবং একজন এসবির এডিশনাল ডিএজি, তাকে নিয়ে আমি দেখলাম আজকে পত্রিকা এটা নিয়ে কথা হচ্ছে। আমি তো মনে করি এসবি এডিশনাল ডিএজি তো অনেক বড় কর্মকর্তা। আমার নিজের অভিজ্ঞতায় আমি দেখেছি পুলিশের সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর পদমর্যাদার লোকদের, আমি ঢাকা শহরে কোটি কোটি টাকার বাড়ি আছে, এরকম অনেকগুলো উদাহরণ আমি নিজেও দেখাতে পারবো, আমার ধরেন জাকির স্যারও দেখাতে পারবো। আমি তো নিজে একজন ওসির কথা জানি, আমি নাম বলতে চাচ্ছি না, একজন ওসির কথা জানি যিনি মারা গেছেন, আল্লাহ তাকে যাই হোক ব্যস্ত করবেন কিনা এটা আল্লাহর বিবেচনা। কিন্তু কথা হচ্ছে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে 2 মাস চিকিৎসাধীন ছিলেন। তো এই পয়সাগুলো কোত্থেকে আসে? আমরা দেখি সরকারি আমলারা এবং পুলিশের অনেকেই দেখি যে অসুখ বিসুখগুলো সিঙ্গাপুর চলে যায়। আজকে জাকির স্যারও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা যে সরকারের যে বেসিকে বেতন পাই, তারা কি বেতন আমাদের চেয়ে বেশি পান? আমি তো অসুস্থ হলে ঢাকা স্কয়ার বা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করার সামর্থ্য আমার নাই। তো সরকারের সেই কর্মকর্তারা, রাজনৈতিক দলের সেই প্রভাবশালী ব্যক্তিরা কথায় কথায় সিঙ্গাপুর চলে যাচ্ছেন, থাইল্যান্ড চলে যাচ্ছেন, কেউ আমেরিকা, ইংল্যান্ডে চলে যাচ্ছেন। এই জিনিসগুলো আমার মনে হয় যে ভেবে দেখার একটু সময় হয়েছে। কারণ এই যে দেখেন যে এই যে যে সরকারের দুর্নীতি দমন কমিশন আছে, সরকারের বিভিন্ন ইন্টেলিজেন্স আছে, এখানে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, কোনো ইউনিট কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু আপনার চিহ্নিত করতে পারছে না। আমি আমি এই যে জাকির মতিউর, স্যারের কাছে আমি একটু শেষ করে যাই। এই যে মতিউর চলে গেল, আখাড়া স্থল বন্ধ দিয়ে বলা হচ্ছে। তো মতিউর চলে গেল, চলে যাওয়ার পরে বলা হচ্ছে চলে, বেনজির চলে গেল, চলে যাওয়ার পরে বলা হচ্ছে মতিউরের দ্বিতীয় স্ত্রী সন্তান চলে গেল, চলে যাওয়ার পর বলা হচ্ছে এদের চলে যাচ্ছে। হোম মিনিস্টারকে যখন জিজ্ঞেস করা হয়, হোম মিনিস্টার বলে আমার কাছে তথ্য নাই। কিন্তু আমি তো জানি যে ইমিগ্রেশন তো হোম মিনিস্ট্রির আন্ডারে, এই তথ্য কেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থাকবে না? আমার মনে হয় সামগ্রিকভাবে একটা জবাবদিহিতার
বিষয় আমাদের কাছে চলে আসছে। আমি একটু বিশেষ করে জাকির স্যারের কাছ থেকে শুনতে চাইবো। জাকির স্যার, একটা বিষয় আপনার মনে থাকা দরকার যে বিশেষ করে করোনাকালীন সময়টিতে আমরা এরকম বহু মানুষকে দেখেছি যে অর্থ সম্পদ বিত্ত বৈভব এগুলো কার্যত কোনো কাজে আসেনি সেই সময়টিতে, যারা সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড যে জায়গায় চিকিৎসা করান, যেখানে খুশি সেখানে করান, কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু যেতে পারেননি। এবং এরকম অসংখ্য মানুষকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, ব্যক্তিগতভাবে তাদের ইন্টারভিউ করারও আমার সুযোগ হয়েছে, কিন্তু ওই মানুষগুলো কিন্তু অসহায়ভাবে মৃত্যুবরণ করেছেন। এবং বিশিষ্ট এক টেলিভিশন মালিককে আমি চিনতাম এবং তিনি আমাকে প্রায়শই নানান প্রশ্ন করতেন, আমিও তার প্রশ্নের উত্তর দিতাম। কিন্তু কথা হচ্ছে যে তাহলে আমরা কি শিখছি, মানে তাহলে কি এই ধরনের ঘটনা একের পর এক ঘটতেই থাকবে? আমরা এই সমস্ত কাজ থেকে কিছুই শিখবো না, আবারও আরেক মতিউর, আরেক ছাগল, এগুলোর উপর দিয়ে আমাদেরকে এই ধরনের আলোচনা চালিয়ে যেতে হবে? বিষয়টি কি এরকম? জাকির খান, আপনি যেটা বলছেন এটা তো একদম সহজ প্রচলিত প্রবাদ আছে, চোরার না শুনে ধর্মের কাহিনী। আপনি যতই ধর্মের কথা বলেন, নীতি নৈতিকতার কথা বলেন, সেইটাই যদি থাকতো তাহলে আর এই কাণ্ড তো করতে পারে না, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। তো আমি যেটা বলি, এখন যেখানে দাঁড়িয়েছে আমি ব্যক্তিগত মনে করি আর দোষারোপ নয়, এটা হচ্ছে এখন সময় এসেছে অ্যাকশনে, আর কথা বলা না, অ্যাকশন করার জন্য। সেটা একদিকে তো আমাদের দুর্নীতি দমন কমিশন আছে, তাদের দায় দায়িত্ব রয়েছে, আদালত রয়েছে, আদালত থেকে তাদের দায় দায়িত্ব রয়েছে। একই সঙ্গে আমি সরকারকে অনুরোধ করব, আমরা জানি কোন কোন জায়গাগুলোতে দুর্নীতির অর্থের গন্তব্য কোথায়। ধরুন আমার একটা পরিচয়, যদিও বেগমপাড়া জায়গাটা না আমরা নাম দিয়েছি কানাডাতে, সেখানে একটা গন্তব্য আছে, মালয়েশিয়াতে একটা গন্তব্য আছে। আমরা সম্প্রতি দেখতে পেলাম সুইস ব্যাংকের টাকা এখন বিরাট অঙ্কের অর্থ তুলে নিয়ে সেখানে সিঙ্গাপুরে তাদের নতুন গন্তব্য হয়েছে। কাজে আমরা তো এর আগে বিএনপি সরকারের সময় যে দুর্নীতি হয়েছিল সেই সময় সিঙ্গাপুরে থেকে 21 কোটি টাকার মতো বাংলাদেশি মূল্যে সেটাকে আমরা ফেরত আনতে পেরেছি। কাজে এখন যদি এটাকে এই সমস্ত সরকারদের সাথে বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা যদি যোগাযোগ করি যে এই ঘটনা ঘটেছে, তার বেতন কত, সব তথ্য প্রমাণ উল্লেখ করে দেখি, তাহলে একটা প্রশ্ন আছে যে আমরা সেই অর্থগুলো ফেরত আনতে পারি কিনা। কারণ আমরা এখানে যতই টকশো করি, যাই কিছু বলি তাদের জন্য, তারা যারা চলে গিয়েছে এখন তাদেরকে কিভাবে ফেরত আনতে পারবো, তাদের সম্পদ আনতে পারবো, সম্পদ বাজেয়াপ্ত করতে পারবো, রাষ্ট্রের কাছে আসবে, এবং একই সঙ্গে এক্সট্রাডিশন অর্থাৎ তাদেরকে বহিঃসমর্পণের মাধ্যমে ওই সমস্ত দেশ থেকে নিয়ে এসে আমরা বিচারে কাঠগড়ায় দাঁড়াতে পারবো। এখন সেই সময়টা আসছে। আমি আবারও বলছি, দৃষ্টান্ত স্থাপন করা না গেলে তাহলে কিন্তু আমরা বলছি উচ্চ সেবা আলোচনা হবে, এটা কিন্তু প্রকৃত পক্ষে আমরা শেষ করব। ফরিদুল আলম, দৃষ্টান্ত স্থাপন করা না গেলে কি যুক্ত করবেন? না, দৃষ্টান্ত স্থাপন করা না গেলে আমাদের জন্য খুব খারাপ একটি সময় অপেক্ষা করছে। এবং দৃষ্টান্তের বিষয়টি যেহেতু আসছে, আমি মনে করি এই শুদ্ধি অভিযান শুরু করতে হবে ঘরের ভিতর দিয়ে। আমি মনে করি যে সরকারের নিজের ঘরের ভিতর থেকেই সেই অভিযান শুরু হোক, সরকারের মন্ত্রী এমপিদের সম্পদের তথ্য নেওয়া হোক। আজকে একজন এমপি মারা গেছে, আমরা জানি সেই এমপির মৃত্যুর পেছনে এখন কত রকম ঘটনা বের হয়ে আসছে। শোনা যায় শত কোটি টাকা, হাজার কোটি টাকার বিষয়, এখানে লেনদেনের বিষয়, এইসব বিষয় শোনা যাচ্ছে, যেখানে আমরা এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খাচ্ছি। দেশের সাধারণ মানুষ একটা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে আমরা দেখি যে একটি মৃত্যুর জন্য, একটি মানুষকে মেরে ফেলার জন্য সেখানে 5 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা, কত কোটি টাকা দেওয়া হয়েছে এগুলো এখনো বিষয়গুলো অজানা। অর্থাৎ শত কোটি টাকাও কোনো কোনো ক্ষেত্রে কোনো বিষয় হচ্ছে না। কাজে আমি মনে করি যে সরকারি দলের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছে, তাদের থেকে শুরু করে মাননীয় সংসদ সদস্য যারা আছেন, সমস্ত জায়গায় সরকার থেকে শুদ্ধি অভিযানটি শুরু করুক। তারপরে আমি মনে করি সরকারি কর্মকর্তা কর্মচারী পর্যায় থেকে সমস্ত জায়গায়, এবং দুর্নীতি দমন কমিশন স্বাধীন বলা হয়, এটিকে সত্যিকার অর্থে আমরা স্বাধীনভাবে দেখতে চাই, এবং তারা স্বাধীনভাবে কাজ করুক। স্বাধীনভাবে কাজ করে কোনো ছাগলের উপর যেন আমাদের নির্ভরশীল হয়ে না থেকে, আমরা যেন আমাদের নিজেদের যে কর্মা যে একটি স্বভাব থাকবে বা আমাদের যে ক্যাপাসিটি থাকবে সেটির উপর যেন আমরা সত্যিকার অর্থে সেটি সদ্ব্যবহার করতে, সদ্ব্যবহার করে যেন আমরা। জাকির স্যার, 30 সেকেন্ড সময়, শেষ কথায় কি যুক্ত করবেন? দিন শেষে যে আওয়ামী লীগকে ভোট দেয় অথবা যে আওয়ামী লীগকে ভোট দেয়নি, কখনো ভবিষ্যতে দিবে না, সেও মনে করে আওয়ামী লীগ হচ্ছে শেষ, অন্তত রাজনৈতিক ক্ষেত্রে শেষ ভরসা, যে এই অবস্থা যদি পরিবর্তন করতে চায়, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার উপরে মানুষ মনে করে, আমি আবার বলছি, যারা ভোট দেয়নি এবং ভবিষ্যতে দিবে না, তারাও মনে করে দিন শেষে যে বঙ্গবন্ধু কন্যাই পারবেন সবকিছু পরিবর্তন করতে। ধন্যবাদ। আমরা সেটাকে ভরসা করতে চাই। 30 সেকেন্ড সময় আপনি পাবেন। না, আমি সেটি মনে করছি যে আমি সাধারণ মানুষ এখন বর্তমান সময়ে যেটি মনে করছে যে এই যে দুর্নীতি বিরোধী যে অভিযানগুলো সরকার চালাচ্ছে ঠিকই, কিন্তু আমি মনে করি যে এই দুর্নীতি বিরোধী অভিযানগুলো নিয়ে সরকারের দিক থেকেও
সঠিকভাবে স্বচ্ছভাবে এই কাজগুলো সম্পাদন করা হোক, যার মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আস্থার পরিবেশ কাজ করে এবং মানুষ যেন সত্যিকার অর্থে আস্থাশীল হতে পারে, বিশ্বাসী হতে পারে, সরকারের সদিচ্ছা নিয়ে যেন কোনো প্রশ্ন না থাকে। আমি এটাই দেখতে চাই সরকারের অসংখ্য কাজে। ধন্যবাদ, কৃতজ্ঞতা অধ্যাপক ডক্টর জাকির হোসেন এবং অধ্যাপক ডক্টর ফরিদুল আলম, আপনাদের দুজনকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি।